শিরোনাম বটগাছের ছায়ায়। গ্রামের নাম ছিল ধনীগ্রাম। চারদিকে ধানক্ষেত, নারকেল গাছ আর শান্ত নদী। গ্রামের মাঝখানে একটা পুরনো পাকা রাস্তা বয়ে গেছে, আর সেই রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এক বিশাল বটগাছ। গাছটা গ্রামের সবচেয়ে পুরনো আর রহস্যময় জায়গা হিসেবে পরিচিত ছিল। লোকে বলে সেই গাছের ডালে নাকি সন্ধ্যা নামার পর কেউ বসে থাকে। কেউ বলতো গাছের গোড়ার ফোকরে কিছু একটা নড়ে, কিন্তু কেউই কিছু চোখে দেখেনি স্পষ্ট করে। গাছটার নামই হয়ে গিয়েছিল ভূতের বটগাছ। কেউ সন্ধ্যার পর সেই গাছের পাশ দিয়ে যেতে সাহস করত না। বাচ্চাদের সাবধান করে দেওয়া হতো, সন্ধ্যার পর বটতলার দিকে যাবি না, ওখানে ভূত থাকে। এমনকি দিনের বেলাতেও গাছটার চারপাশে একটা অদ্ভুত শীতলতা অনুভূত হতো। পাখিরা সেখানে বাসা বাঁধত না, কুকুর সেখানে ঘেঁষত না। একবার এক মন্দির নির্মাণের পরিকল্পনা হয়েছিল গাছটার পাশে, কিন্তু কাজ শুরু হতে না হতেই যন্ত্রপাতি ভেঙে পড়ল, দুজন মজুর অসুস্থ হয়ে গেল, আর এক রাতে কনস্ট্রাকশন সাইট থেকে গার্ড উধাও হয়ে গেল। তার খালি জুতো পাওয়া গিয়েছিল গাছের গোড়ায়, কিন্তু সে আর কোনোদিন ফিরেনি। গল্পটা এখান থেকেই মোড় নেয়। প্রথম পরিচয় সজল ও পিন্টু। সজল আর পিন্টু দুই বন্ধু, কলেজে পড়ে শহর থেকে ছুটি কাটাতে এসেছে ধনীগ্রামে, সজলের মামাবাড়ি। পিন্টু একটু সাহসী ধরনের, ভূতের গল্পে সে খুব আগ্রহী। গ্রামে এসে তারা শুনল এই বটগাছের গল্প। প্রথমে হেসেই উড়িয়ে দিল। পিন্টু বলল, আরে এসব গাঁজাখুরি, বটগাছে ভূত থাকলে তো শহরের প্রতিটা পার্কে ভূতের ভিড় লাগত। কিন্তু গ্রামের লোকজনের মুখের আতঙ্ক দেখেই তাদের কৌতূহল বেড়ে গেল। একদিন সন্ধ্যাবেলায় পিন্টু প্রস্তাব দিল, চল সজল, আজ রাত 12টায় বটগাছের নিচে গিয়ে দেখি। সত্যি যদি কিছু থাকে তো চোখে দেখব, আর যদি না থাকে সবাইকে বোঝাব। সজল কিছুটা ইতস্তত করলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। রাত 12টার অভিযান। রাতের ধনীগ্রাম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। দুজন টর্চ হাতে রওনা দিল বটগাছের দিকে। চাঁদের আলোয় গাছটা যেন একটা কালো দৈত্যের মতো লাগছিল। পিন্টু গাছের গোড়ায় গিয়ে দাঁড়ালো। এই যে ভূতদাদা, যদি থাকো তো দেখা দাও। কোনো সাড়া নেই। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। গাছের পাতা শাসা করে কাপল। দুজনেই তাকিয়ে দেখল একটা সাদা অবয়ব যেন গাছের এক ডাল থেকে আরেক ডালে নেমে এল। সজল ফিসফিস করে বলল, পিন্টু, কিছু একটা নড়ছে। অবয়বটা ধীরে ধীরে নিচে নামল, যেন এক বৃদ্ধা নারী, কাঁচা পাকা চুল, হাত লম্বা, মুখ দেখা যাচ্ছে না ঠিকঠাক। হঠাৎ করেই টর্চ নিভে গেল। চারপাশে অন্ধকার, ঠান্ডা বাতাস আরও বাড়ছে। পিন্টু ফিসফিস করে বলল, আমরা ভুল করেছি, পালাতে হবে। হঠাৎ পেছনে থেকে এক গলা শোনা গেল, কেন এসেছি সেখানে? সজল আর পিন্টু দৌড় দিল, পিছনে আর তাকায়নি, কোনোভাবে বাড়ি ফিরল। পরদিন দুজনেই জ্বরে পড়ে গেল। সত্যের খোঁজ। সজলের মামা জানালেন, তোমাদের চোখে যা দেখেছ তা নতুন কিছু নয়। এই গাছের একটা ইতিহাস আছে। প্রায় 70 বছর আগে এই গাছটার নিচে এক বিধবা মহিলা আত্মহত্যা করেছিলেন। গ্রামে তখন বিধবাদের অনেক অত্যাচার করা হতো। ওই মহিলার নাম ছিল শৈলজা। পরিবারের অত্যাচারে একদিন গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন এই গাছেই। তখন থেকেই নানা অঘটন শুরু হয়। লোকজন বলে তার আত্মা এখনো গাছের ডালে ঘোরে, সুবিচারের অপেক্ষায়। কেউ কেউ বলেছে যারা গাছের অসম্মান করেছে বা হাসি তামাশা করেছে তারা শাস্তি পেয়েছে। সেই অধ্যায় মুক্তি। সজল আর পিন্টু সিদ্ধান্ত নিল এই আত্মার মুক্তি দরকার। তারা গ্রামের পুরোহিতের সঙ্গে কথা বলল। একদিন ভোরবেলা বিশেষ পূজার আয়োজন করা হলো গাছের নিচে। যজ্ঞ শুরু হতেই চারপাশে বাতাস থমকে গেল। গাছের পাতা নড়ছে না, পাখির ডাক বন্ধ। হঠাৎ গাছের শিকড় থেকে ধোঁয়ার মতো কিছু একটা উঠল। পুরোহিত মন্ত্র পড়তে পড়তে বললেন, দেবী শৈলজা, যদি তুমি সত্যিই আছো তবে আলো এসো, শান্তির পথে এসো। একটি সাদা আবছা অবয়ব যেন ধোঁয়ার সাথে সাথে ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। সেই দিনের পর থেকে আর কোনো অঘটন হয়নি। কুকুররা আবার গাছের পাশে ঘোরে, পাখিরা এসে বসে।
সজল আর পিন্টু বুঝেছিল ভূত মানেই অশুভ নয়, কখনো কখনো তারা ন্যায়ের প্রতীক।